রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ভোট কর্মকর্তা সহ নিহত 7, গুলিবিদ্ধ আরও 18 জনের মধ্যে 7 জন আশঙ্কাজনক। বিচ্ছিন্নতাবাদী হামলা বলছে কমিশন। নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীর গুলিতে নিহত 3। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। মনোনয়ন বাণিজ্যের কারণে জাতীয় নির্বাচনে ভোট পায়নি বিএনপি। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী 2019 সালকে মুজিব বর্ষ ঘোষণা। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েও ক্যাম্পাসে নেই নূর নন্দী। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিলেও স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর রাজধানীতে 3টি বাড়ি সহ সব সম্পদ ক্রোক। নোটিশ জারির পর দুজনই লাপাত্তা। রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে আনসার ভিডিপির এক নারী সদস্য রয়েছেন। গুরুতর আহত 7 জনকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। গুলিবিদ্ধ আরও 11 জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন। নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এ ঘটনা ঘটিয়েছে। উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এভাবেই ফিরতে হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক, মাথালং ও বাঘাইহাট নামে 3টি ভোট কেন্দ্র থেকে উপজেলা সদরে ফিরছিলেন তারা। 9 মাইল এলাকায় পৌঁছালে রাস্তার পাশে পাহাড় থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান, পোলিং অফিসার আমির হোসেন, আনসার ভিডিপির সদস্য আলামিন, বিলকিস ও মিহির কান্তি দত্ত নিহত হন। ম্যাক্সিমাম যারা এসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি বিভিন্ন জায়গায় আছে, কারো মাথায়, কারো পেটে, তাদের চিকিৎসা চলছে। ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো গাফলতি ছিল কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। আরিওর সঙ্গে কথা হয়েছে, আরিও বলছে যে এরকম ভোট গ্রহণ শেষে ফেরার পর বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো ওরা অ্যাটাক করছে। ইনফরমেশন আমরা লাস্ট পর্যন্ত নিয়েছি যে সেখানে ভোট বর্জন করেছে এই আরেকটা যে পাহাড়ি সংগঠনগুলো। হেলিকপ্টারে আহতদের ব্যবস্থা করা হয়েছে, যারা আহত তাদের জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এটাই প্রথম কাজ। তারপরে আমাদের সিদ্ধান্তটা পরে কোনো গাফিলতি কোনো দিক থেকে ছিল কিনা বা কেন এটা হলো। অবশ্যই এটা তো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেব, এটা তো প্রশ্নই আছে না। এরকম একটা ইনসিডেন্ট আমরা তো কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে কেন। হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয় 11 গুলিবিদ্ধ সহ 18 জনকে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 4 জনকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটির 10 উপজেলার মধ্যে লংগদু ও কাপ্তাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সোমবার 8 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। একতরফা নির্বাচনের কারণে ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়। একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়। এখনো নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতায় পর্যবেসিত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাশ করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে দলটি ভোট পায়নি। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বঙ্গবন্ধুর বাংলাদেশে আর যেন জঙ্গি, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজরা ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
শতবর্ষের দ্বার প্রান্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৯৯তম জন্মবার্ষিকীর একদিন পরে আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা নেতাকর্মীদের উপস্থিতিতে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেবার আহ্বান জানান তিনি। একবারে ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় এখন থেকে সকলকে প্রস্তুতি নিতে হবে। জাতির পিতার এই জন্মদিন থেকেই আমাদের শুরু হবে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। ৭৫ পরবর্তী ভোটের রাজনীতি, জিয়াউর রহমানের শাসনামল, নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপির। অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ার এই যে ভাওতাবাজি, যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই। ৩০০ সিটে যখন প্রায় ৭০০-র কাছাকাছি নমিনেশন দেয়, তখন মানুষ তাদের ভোট পাবে কিভাবে? শেখ হাসিনা বলেন, এক দশকের ধারাবাহিক উন্নয়নের কারণেই নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান, আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারী, এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। জাতির পিতার আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতায় গতকাল নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা দেরিতে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সমাহিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। ক্রাইস্টচার্চ থেকে আরও জানিয়েছেন নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশি শহীদুল ইসলাম জন। প্রতিটা ফ্যামিলির জন্য একজন করে কেস অফিসার অ্যাসাইন করা হয়েছে। পুলিশ এবং মুসলিম লিডাররা তারা কথা বলছেন যে মসজিদ যদি কালকে খোলা যায় কখন কিভাবে কি করা যাবে সেই ব্যাপারেও তারা এখন ডিসকাস করছেন। পুলিশ বলেছে যে জাকারিয়ার ব্যাপারে তার ফ্যামিলির সাথে কথা বলবে। জানাজা যদি ফ্যামিলি চায় যে তাড়াতাড়ি করে তারা তার মতো করে ব্যাট করবে তাহলে সেটাও করতে পারে। আর যদি বড় যে একটা জানাজার কথা হচ্ছে যে সেটা বৃহস্পতিবার শুক্রবার হতে পারে এরকম, সেই জানাজার যদি ওয়েট করে তাহলে তাও করতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে চাচ্ছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন সবকিছু ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে চাচ্ছে এবং পুলিশ ফ্যামিলির রেসপন্স পাওয়ার জন্য ওয়েট করছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলায় নিহত বাংলাদেশিদের লাশ আনতে একজন করে স্বজনকে ভিসা আবেদনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান। বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে নিউজিল্যান্ড সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান মন্ত্রী। ৫ জন বাংলাদেশি মারা গেছেন এবং তাদের নামও আমি বলতে পারি। আর একজন বাঙালি মহিলা গুরুতর অবস্থা এখনো আপনার হাসপাতালে আছেন। তাছাড়া আরো মিসিং আছে। ক্রাইস্টচার্চে 2টি মসজিদে সন্ত্রাসীর হামলার পর পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রেলিয়ার ক্যানবেরা অবস্থিত বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত তৎপর যথাযথ ভূমিকা রাখেন। জাতিসংঘের মাধ্যমে একটা রেজলিউশন নেওয়ার চেষ্টা করব যাতে অটোমেটিক মেশিন গান এগুলো আপনার পৃথিবীর থেকে বিক্রির ব্যাপারে যথেষ্ট সজাগতা সচেতনতা গ্রহণ করা হয়। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 17 এপ্রিল ধার্য করেছেন আদালত। গতকাল সকালে বিশেষ জজ আদালত 3-এর বিচারক সৈয়দ দিলজার আহমেদ এই দিন ধার্য করেন। এদিন বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছেন তিনি অসুস্থ। রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 13 জনকে আসামি করে মামলাটি করে দুদক। পরের বছর 24 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে আরাফাত রহমান কোকো সহ 6 আসামি মারা গেছেন। কারা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতকে অবহিত করেছেন যে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ,
সে কারণে তাকে আদালতে উপস্থাপন করা গেল না। উনি অসুস্থ, ওনাকে হাজির করা হয়নি এবং অন্যান্য জামিনে মুক্ত আসামিরা হাজির হয়েছেন, সে কারণে মামলার কার্যক্রমে অগ্রসর হওয়ার আইনগত সুযোগ নেই। আবারও ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েও তাতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী। আন্দোলনকারীরা জানান অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তারা। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা নিতে দেখা যায়। এদিকে আগামী 23শে মার্চ ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের দিন আলাদা সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করলেও সোমবার একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ডাকসু নির্বাচন বর্জনকারী 5 প্যানেলের প্রার্থীরা। দুপুরে টিএসসির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সারা বাংলাদেশ যেভাবে তাকিয়েছিল, সেই সব ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি সুন্দর সিদ্ধান্তে আসতে পারবো। তবে কর্মসূচির ডাক দিলেও এতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নূর ও বাম ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। অসুস্থতার কারণে তারা অনুপস্থিত বলে জানান আন্দোলনকারীরা। আমরা আশা করছি তারা পরবর্তী আন্দোলনগুলোতে এসে যুক্ত হবেন আমাদের সাথে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও ক্যাম্পাসে সব কার্যক্রম ছিল স্বাভাবিক। ঘন ঘন অবস্থান না বদলিয়ে দায়িত্বশীল আচরণ করতে ভিপি নূরের প্রতি আহ্বান জানান এজিএস সাদ্দাম। তাকে আহ্বান জানাবো দায়িত্বশীল আচরণ করার জন্য, একটি কথা বলার জন্য, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভ্রান্তিতে না পড়ে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত না করতেও সবার প্রতি আহ্বান জানান নবনির্বাচিত এজিএস। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আদালতের আদেশে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের 3টি বাড়ি ও 2টি প্লট সহ সম্পদ ক্রয় করেছে দুদক। তবে এর আগেই সটকে পড়ে আফজাল পরিবার। দুদক জানায় আফজাল হোসেনকে খুঁজে বের করা হবে। শনিবার সকাল 11টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন দম্পতির উত্তরার বাড়িতে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। আফজাল হোসেনের অনুপস্থিতিতেই তার 2টো 5তলা আর 6তলা বাড়িতে আদালতের ক্রোকাদেশ নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন। বাড়ির কেয়ারটেকার জানান দুদকের নোটিশ পেয়ে 10 জানুয়ারি পরিবার সহ অন্যত্র সরে পড়েন তিনি। সর্বশেষ যোগাযোগ কবে হয়েছিল? জানুয়ারির 10 তারিখের দিকে উনি বের হয়েছে এখান থেকে, পরে আর এখানে আসে নাই। মাত্র 30,000 টাকার বেতনভুক্ত এই কর্মচারীর ঢাকা, খুলনা, ফরিদপুরের নামে বেনামে রয়েছে 24টি প্লট, ফ্ল্যাট ও মার্কেট, যেগুলোতে পর্যায়ক্রমে ক্রোকাদেশ জারি করবে দুদক। এছাড়া বিদেশেও তার লাখ লাখ ডলারের বাড়ি ও সম্পদ রয়েছে বলে জানা যায় দুদকের অনুসন্ধানে। ক্রোকাদেশ আমরা কমিশনের নির্দেশক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম, যাতে এই সম্পত্তি কেউ কখনো বিক্রি করতে না পারে। কোটি কোটি টাকার সম্পদের মালিক আফজাল হোসেনের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের আরো কোনো কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখছে দুদক। 20 তারিখে কক্সবাজার একটা, বিশেষ করে আফজাল দম্পতি যেই ওরা কক্সবাজার মেডিকেল কলেজে যেই মালামাল 30 কোটি টাকার মতো মালামাল সরবরাহ করছে, আমরা ওটা একটা টিম ফাটাচ্ছি 20 তারিখে, ওটা দিয়ে যাচাই করে দেখবো যে আসলে এখানে কি রকম। এরই মধ্যে আফজাল হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রীর জামাতা ডাক্তার রাজনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন না হলে লাগাতার আন্দোলন সহ কর্মবিরতির হুমকি দিয়েছেন চিকিৎসকদের এক পক্ষ। গতকাল সকালে রাজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীতে। রাজনের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মৃত্যুর রহস্যজট খোলার দাবি করেন তারা। এই ঘটনায় এখন পর্যন্ত কেন রাজনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। আমরা সঠিক তদন্ত চাই, অপরাধী ধরা পড়ুক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার চাই। এটা নিশ্চিত করা হোক যেন তারা এই মামলার ব্যাপারে কোনো রকম নেগেটিভ ইন্টারফারেন্স করতে না পারে। বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসকরা। বঙ্গবন্ধু মেডিকেলে লাশ নিয়ে আসার আগে সোমবার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে হয় ময়নাতদন্ত। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এই জন্য যে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসার পর তারপর আমরা চূড়ান্ত মতামত মৃত্যুর কারণ সম্বন্ধে দেব।
ইন্দিরা রোডের এই বাসায় ভাড়া ছিলেন চিকিৎসক দম্পতি রাজন ও কৃষ্ণা। নিয়মিত ভাড়া পরিশোধ করলেও মাঝে মাঝে থাকতেন এই বাসাতে। 16টি সিসিটিভি ক্যামেরায় পরিবেষ্টিত এই বাসাতেই মারা যান রাজন। ওই গাড়িতে আবার ভরিয়া তাড়াতাড়ি স্কোয়ার এলো। রাজন ও কৃষ্ণা দম্পতি বিএসএমএমইউ এর ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক। রাজনকে স্কোয়ার হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী। হাসপাতালে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনের পরিবারের দাবি তিনি হত্যাকাণ্ডের শিকার। শাফিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে স্কুল ছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকায় এ মানববন্ধন হয়। এতে সাব্বিরের সহপাঠী ও স্বজন সহ এলাকাবাসী অংশ নেন। এ সময় হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র সাব্বির। দুদিন পর রোববার বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। চাকরি জাতীয়করণের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। সকালে পাথরঘাটা উপজেলার গোল চত্বরে মানববন্ধন করা হয়। এতে 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত পাথরঘাটা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত শতাধিক ন্যাশনাল সার্ভিস কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা জানান, বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বর্তমান সরকার বরগুনা সহ বিভিন্ন জেলায় ন্যাশনাল সার্ভিস চালু করায় অনেকেই নিয়োগ পান। তবে এই কর্মসূচি মাত্র 2 বছর চলায় আবারও কর্মহীন হয়ে পড়েন ন্যাশনাল কর্মীরা। জয়পুরহাটে শিশু আব্দুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে 5 বিবি গোবিন্দগঞ্জ সড়কের ধুরাইল এলাকায় এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্বজন সহ এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, হত্যার 3 দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গত 15 মার্চ হরেন্দা বাজার এলাকার একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে শিশু আব্দুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বড় বাজার এলাকা থেকে ওলামা পরিষদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ওলামা পরিষদের নেতাকর্মী সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নীলফামারীতে শুরু হলো কৈশোর তারুণ্যের 3 দিন ব্যাপী বইমেলা। গতকাল সকালে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন করেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নজরুল ইসলাম ও অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ উপস্থিত ছিলেন। মেলার বিভিন্ন স্টলে ভিড় করেন শিক্ষার্থীরা। ক্লাসরুমের পাশেই বইমেলা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। বরিশাল ও রাজশাহীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তঃ স্কুল বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, গার্হস্থ্য, চিত্র, শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলাই এই মেলার উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। গতকাল সকাল 10টায় বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক SM অজিউর রহমান। এতে নগরীর 12টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে তারা। রাজশাহীর কাজীহাটায় মডেল স্কুল অ্যান্ড কলেজে এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নুরুর রহমান। জেলা প্রশাসন আয়োজিত 92টি স্টলে তাদের নতুন উদ্ভাবিত প্রকল্প প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত এই মেলা চলবে। শ্রম আইন ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দিনাজপুরের হিমাগারগুলোতে চলছে আলু সংরক্ষণ কার্যক্রম।
বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে দ্বিগুণ পরিমাণ আলু। এতে উপযুক্ত তাপমাত্রার অভাবে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে লোড আনলোডের সময় বিপাকে পড়তে হচ্ছে হিমাগার শ্রমিকদের। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে 85 থেকে 100 কেজির বেশি আলু। এই বাড়তি ওজন পরিবহন করতে বাধ্য হচ্ছেন দিনাজপুরের হিমাগার শ্রমিকরা। এক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন ও আদালতের নির্দেশনা। খোঁজ নিয়ে জানা যায়, বস্তা হিসেবে হিমাগার ভাড়া ও শ্রম মজুরি নির্ধারণ হওয়ায় প্রতিটি বস্তায় দ্বিগুণ পরিমাণ আলু রাখছেন হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে আনে আমাদেরকে 110 কেজি, 115 কেজি, 90 কেজি এরকম বস্তা দিচ্ছে। কেন 100 কেজি বস্তা ওঠা যায়? জান আমাদের ফাটি যাচ্ছে না, এভাবে লেবার ঘুরে চলে যাচ্ছে। এগুলো আলু আমাদের মাথায় বসলে আমার মাথাগুলো ব্যথা করে, ঘাড়ের রগগুলো টানে টানে নেয়। আমরা 50 কেজির বেশি আলু সংরক্ষণ করতেছি না। স্টেশনাল যে 2-1টা বস্তা আসতেছে হয়তো বা 50-55 কেজি, সেটা আমরা নিচ্ছি, কিন্তু পরবর্তীতে বলে চালান বাড়বে। এ বিষয়ে অনেক হিমাগার মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কেউ কেউ বলছেন, আদালতের নির্দেশনা মানতে গিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী 50 কেজি বস্তা নেওয়ার কথা সব কোল্ড স্টোরেজে, আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু কোল্ড স্টোরেজে আগের মতোই বড় বস্তা নিচ্ছে, যার কারণে আমরা 50 কেজি যারা বস্তা ঢুকাচ্ছি সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করে, তারা আমরা লুজার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করে হিমাগারে আলু সংরক্ষণের বিষয়ে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিল্ডে কিছু অনিয়ম হচ্ছে, এটা আমরা অবগত আছি। অতি শীঘ্রই এ বিষয়ে অবগত করে একদিনের মধ্যে মোবাইল কোর্টে আমরা চলে যেতে হবে আর কি। গত বছর শ্রম আইন অনুযায়ী হিমাগারে লোড আনলোড এবং উপযুক্ত তাপমাত্রা রক্ষার স্বার্থে প্রতি বস্তায় 50 কেজির বেশি আলু রাখার উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। দিনাজপুরে 12টি হিমাগারে 72,000 মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। সিরাজগঞ্জে শুরু হয়েছে 8 দিনব্যাপী নাট্যোৎসব। গতকাল সকালে শহরের ভাসানী মিলনায়তনের সামনে থেকে এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় মণিপুরী থিয়েটারের নাটক মঞ্চনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। 8 দিনব্যাপী উৎসবে দেশের বিভিন্ন নাট্য সংগঠনের পাশাপাশি ভারতের 3টি নাট্যদল অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল কুষ্টিয়ায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী লালন স্মরণ উৎসব। এ উপলক্ষে ছেউড়িয়ার সাঁইজির আখড়াবাড়িতে চলছে আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও মঞ্চ তৈরির কাজ। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সুরে সুরে মানবপ্রেমের বাণী ছড়িয়ে দিতেন লালন সাঁই। কালীগঙ্গার তীরে দোল পূর্ণিমায় তাই আবার তারে তারে সুরের ঝংকার। কুষ্টিয়ায় ছেউড়িয়ায় আখড়াবাড়িতে 3 দিনের লালন স্মরণ উৎসব। দূর দূরান্ত থেকে ফকির সাধকরা আসতে শুরু করেছেন এরই মধ্যে। লালন একাডেমির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ করছেন লালন ভক্তরা। নির্দিষ্ট টাইমের আগে কাজ শেষ করতে পারি, সেই জন্য রাত দিন পরিশ্রম করছি। কোনো পারিশ্রমিক নেওয়া হয় না, স্বেচ্ছায় এই কাজগুলো করা হয়। উৎসবকে ঘিরে মেলার আয়োজন করেছে উদযাপন কমিটি। বেচাকেনা ভালো হবে এমনটাই প্রত্যাশা দোকানীদের। দোকানপাট ঠিকঠাক করে গুছায় টুছায় নিয়ে তারপরে বেচা কিনা শুরু করতে হবে। মেলার মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা শুধু এখন দোকানির প্রসাদ নিয়ে বসার জন্য তাদের ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে মেলা ও উৎসব নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা বাস স্ট্যান্ড কেন্দ্রিক এবং রেলপথের নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি পুরো লালন চত্বরকে আমরা সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি চলছে। আগামী 20 মার্চ সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে 3 দিনের লালন স্মরণ উৎসব। চলবে 22 মার্চ গভীর রাত পর্যন্ত। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ভোট কর্মকর্তা সহ নিহত 7, গুলিবিদ্ধ আরও 18 জনের মধ্যে 7 জন আশঙ্কাজনক। বিচ্ছিন্নতাবাদী হামলা বলছে কমিশন। নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসের সন্ত্রাসী হামলা, বন্দুকধারীর গুলিতে নিহত 3। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু।
মনোনয়ন বাণিজ্যের কারণে জাতীয় নির্বাচনে ভোট পায়নি বিএনপি। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী 2019 সালকে মুজিব বর্ষ ঘোষণা। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েও ক্যাম্পাসে নেই নূর নন্দী। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিলেও স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রীর রাজধানীতে 3টি বাড়ি সহ সব সম্পদ ক্রোক। নোটিশ জারির পর দুজনই লাপাত্তা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।